তো বন্ধুরা, ফিলোসফি স্টাডি মাইন্ড চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের এইচএসের হিস্টোরি সাজেশন 2024-এ যেসব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আসবে সেগুলি নিয়ে আমি তোমাদের একটা সাজেশন করেছি, লাস্ট মিনিট সাজেশন। তো এগুলো ভালো করে পড়ে যাবা, তাহলে দেখবে এখান থেকেই সমস্ত প্রশ্নগুলো পেয়ে যাবা। তাহলে দেখো, আমি যেই সব অধ্যায়গুলো সাজেশন করেছি সেগুলো দেখো। প্রথম অধ্যায় আমি কয়টা নিয়েছি? তিনটে নিয়েছি। প্রথম অধ্যায়ের নাম কি? অতীত স্মরণ। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি কেমন ছিল, স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। তবে পরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে জাদুঘর কাকে বলে, জাদুঘরের শ্রেণীবিভাগ আলোচনা করো। অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে দেশীয় ইতিহাস চর্চার সম্পর্কে আলোচনা করো। এই তোমাদের আমি তিনটে অতীত স্মরণ থেকে সাজেশন করেছি। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের এই জাদুঘরটা। এই জাদুঘরটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের ট্রিপল স্টার দিয়ে রাখছি। এটা তোমাদের আসার মতো 100 ভাগে 100 ভাগের মতো আসবেই। তারপরে এই প্রথম প্রশ্নটা, এই অধ্যায়, এই দুটো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো দ্বিতীয় অধ্যায়ে হচ্ছে উপনিবেশিকবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। এখানে যে কটা সাজেশন রয়েছে দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে মার্কেন্টাইল মূলধন বলতে কী বোঝায়, এই মতবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো। তবে 2 নম্বর প্রশ্ন শিল্প ও পুঁজিবাদী মূলধন বলতে কী বোঝায়, উপনিবেশের প্রসারে এই মূলধনের ভূমিকা কী। তারপর 3 নম্বর উপনিবেশিকবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবস ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। তবে 4 নম্বর প্রশ্ন সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায়, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলো আলোচনা করো। তারপর পরের প্রশ্ন হচ্ছে উপনিবেশিকবাদ কাকে বলে, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের পার্থক্য লেখো। তবে 6 নম্বর প্রশ্ন হচ্ছে উপনিবেশিক সাম্রাজ্যে জাতি সংক্রান্ত প্রশ্ন, তার প্রভাব আলোচনা করো। তো এই অধ্যায়ে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের হচ্ছে মার্কেন্টাইল মূলধনটা খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে হবস, এই 3 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। উপনিবেশিকবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবস ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। এই তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ে দুটো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে তৃতীয় অধ্যায়ে দেখো, তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে উপনিবেশিক আধিপত্যের প্রকৃতি। প্রথম প্রশ্ন হচ্ছে ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাবগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন চীনের ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল, এই বাণিজ্যের অবসান কেন ঘটে। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল, ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। তবে 4 নম্বর প্রশ্ন চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও। তার মধ্যে আমি এই অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে প্রথমের 1 নম্বর প্রশ্নটা ভারতীয় রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাবগুলো আলোচনা করো। তার 2 নম্বর প্রশ্নটা চীনের ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল, এই বাণিজ্য অবসান কেন ঘটে, এই 2 নম্বরটা। আর হচ্ছে 3 নম্বরটা। এই তিনটে এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। ভারতে অবশিল্পনের কারণগুলি কী ছিল, ভারতীয় অর্থনীতির উপরে এর প্রভাব আলোচনা করো। এই তিনটা হচ্ছে তৃতীয় অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর চতুর্থ অধ্যায়ে দেখো, চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। তবে 2 নম্বর প্রশ্ন বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করে সীমাবদ্ধতা কী ছিল।
তারপরে 3 নম্বর প্রশ্ন, ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায় আন্দোলনের বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ আন্দোলন কাকে বলে? এই আন্দোলনের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। এই চারটে হচ্ছে এই চতুর্থ অধ্যায়। তার মধ্যে বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ একদম আসার মতোই তার মধ্যে হচ্ছে প্রথম প্রশ্নটা চীনের চৌঠামি আন্দোলন, আর দ্বিতীয় প্রশ্নটা নবজাগরণের প্রকৃতি আলোচনা করে সীমাবদ্ধতা কী ছিল। এটা হচ্ছে চতুর্থ অধ্যায়। এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তারপরে পঞ্চম অধ্যায়ে উপনিবেশিক ভারতের শাসন অধ্যায় নাম। প্রথম প্রশ্ন হচ্ছে 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্ব কী ছিল? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল? এই হত্যাকাণ্ডের বিবরণ দাও এবং ভারতীয়দের প্রতিক্রিয়া বা গুরুত্ব কী ছিল? আর 3 নম্বর প্রশ্ন, রাওলাট আইনের উদ্দেশ্য ও শর্তগুলি কী ছিল? গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেন? 4 নম্বর প্রশ্ন হচ্ছে লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে বিভাজন ও শাসননীতি বাস্তবায়িত করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকারের বিভিন্ন পদক্ষেপগুলি উল্লেখ করো। এই 5টা হচ্ছে পঞ্চম অধ্যায়ের। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 1 নম্বর প্রশ্নটা, তারপর 2 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই তিনটে হচ্ছে এই পঞ্চম অধ্যায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো অষ্টম অধ্যায় হচ্ছে উপনিবেশীকরণ। এই অধ্যায়ে প্রথম প্রশ্ন হচ্ছে সার্কের প্রতিষ্ঠাতা বা প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। সার্কের উদ্দেশ্য ও লক্ষ্যগুলি কী ছিল? সার্ক তার উদ্দেশ্য পূরণে কতটা সফল হয়েছিল? এই একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। তারপর 3 নম্বর প্রশ্ন, উপনিবেশীকরণ বলতে কী বোঝায়? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আরেকটা কোশ্চেন আছে 4 নম্বর হচ্ছে ইন্দোনেশিয়ার স্বাধীন আন্দোলনের প্রসার সম্পর্কে আলোচনা করো। তাহলে এর অধ্যায়ের মধ্যে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটা আর দ্বিতীয় প্রশ্নটা, যদি পারো তো তৃতীয় প্রশ্নটা করে নিও। এই হচ্ছে আমি তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে সাজেশন দিয়ে দিলাম। এগুলো ভালো করে পড়ে যাবা, তাহলেই দেখবে সমস্ত যে 5টা তোমাদের 8 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়, ক বিভাগ খ বিভাগ মিলে, দুটো বিভাগ মিলে যে 5টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়, সে 5টা কোশ্চেন দেখবা 100% অতি অবশ্যই পেয়ে যাবা। এর জন্য চিন্তা করতে হবে না। এর পরের সাজেশনের জন্য চ্যানেলটি ফলো রাখো। আমি ঠিক এই কদিনের মধ্যে সব সাজেশন তোমাদেরকে দিয়ে দিব। আজকের মতো এতটুকুই।